আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন প্রোগ্রামে জেএনসিআই এর জুনোস এটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। জেএনসিআই জুনোসে আমরা লাস্ট ক্লাস পড়াশোনা করছিলাম ট্রাঙ্ক পোর্ট কিভাবে কনফিগার করে এবং ভেরিফাই করে, হ্যাঁ, কিভাবে টেস্ট করে, ট্রাঙ্ক পোর্ট কিভাবে কাজ করে। ওকে, ডান। এরপরে হচ্ছে আজকে আমরা পড়বো হচ্ছে 16 নম্বর মডিউল জুনোসিস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন। ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেশনটা আজকে শিখবো আমরা, কিভাবে ডিভাইসের অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়। ওকে, সো আমরা শুরু করি। ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে টোটাল সেকশন পাবো আমরা 6টা। ওকে, তো এখানে শুরু করি। প্রথমে হচ্ছে আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো এটা হচ্ছে জুনিপার যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি, ওগুলোতে ম্যানেজমেন্ট নামে একটা ইন্টারফেসই থাকে, সেপারেট একটা ইন্টারফেস। তো ওই ইন্টারফেসটা আমরা হচ্ছে ডিভাইস কনফিগারেশনের জন্য সাধারণত ব্যবহার করে থাকি আর কি, হ্যাঁ। নর্মালি হচ্ছে আমাদের ওখানে কনসোল পোর্ট থাকে, কনসোল পোর্ট দিয়ে তো আমরা ইনিশিয়াল কনফিগারেশন করতে পারি। তারপরে যখন রিমোটলি আমাদেরকে কনফিগার করতে হয় আর কি, তখন আমরা ম্যানেজমেন্ট ইন্টারফেসের থ্রুতে কনফিগার করতে পারি ডিভাইস। তো এটাকে বলতেছে আউট অফ ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো উম, এখানে যেমন এখানে বলছে যে এই ম্যানেজমেন্ট ইন্টারফেস, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেসের যে আইপি ইনফরমেশনগুলো, এগুলো কনফিগারেশন। তারপরে হচ্ছে টাইম, ডিভাইসের টাইম ডেট ঠিক করা, ডিএনএস রেজুলেশন, ইন্ডিভিজুয়াল ইউজার অ্যাকাউন্ট, একটা ইউজারের ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় ডিভাইসে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো আর কি। ওকে, খুবই সহজ। তো ম্যানেজার কি বলছে যে প্লিজ কমপ্লিট দিস টাস্ক। ম্যানেজার বলছে অ্যাড এ ম্যানেজমেন্ট ইন্টারফেস, একটা ম্যানেজমেন্ট ইন্টারফেস অ্যাড করতে বলছে রাউটার ওয়ানে। ওকে, তারপরে বলছে যে কনফিগার দ্য ডিভাইস টু অটোমেটিক্যালি অ্যাকোয়ার দ্য কারেক্ট টাইম, ডিভাইসের টাইমটা ঠিক করতে বলছে। ওকে, দেন নাম্বার 3 বলছে enable the ability to resolve domain names to IP addresses, ডোমেন নেম আইপি অ্যাড্রেসের জন্য রিজলভ করে সেটার একটা ব্যবস্থা করতে বলছে রাউটার ওয়ানে। এই হচ্ছে আমাদের আজকের টাস্ক। তো প্রথম টাস্ক হচ্ছে আমরা কি করতেছি, কর্পোরেট লাইনে এখানে বসে থেকে এসএসএইচ করে ডিভাইস কনফিগার করতেছি, তাই না? এসএসএইচ এর মাধ্যমে ডিভাইস কনফিগার করতেছি। তো এখন আমাদেরকে যেটা বলছে যে ম্যানেজমেন্ট ইন্টারফেস, হ্যাঁ, রাউটার এরকম একটা পোর্টের নিচে লেখা থাকবে এমজিএমটি, ম্যানেজমেন্ট ইন্টারফেস। তো এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে কেবল কানেক্ট করে আমাকে কনফিগার করতে বলছে, হ্যাঁ, রাউটার ম্যানেজমেন্ট ইন্টারফেসের থ্রুতে আমাদের কনফিগার করতে বলছে। কারণ কেন? কারণ হচ্ছে যে এই ম্যানেজমেন্ট ইন্টারফেসে ট্রাফিকটা হচ্ছে যদি সেপারেট করতে পারি আমরা, তাহলে ডিভাইসের ট্রানজিট ট্রাফিকটা আলাদা ইন্টারফেস দিয়ে যাবে। ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে কখনোই প্রোডাকশন ট্রাফিক যাবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, যে প্রোডাকশন ট্রাফিকে যদি কখনো কোনো হ্যাম্পার হয়, রাউটিং টেবিলের কোনো ইস্যু হয়, তো আমি ডিভাইসে লগ ইন করতে পারবো না, ব্যাপারটা এরকম হবে না। কারণ এই ম্যানেজমেন্ট ইন্টারফেসের রেসপেক্টে আমাদের কমিউনিকেশনের বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা, হ্যাঁ। এই জন্য এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, ইন ব্যান্ড নেটওয়ার্ক আর একটা বলছে আউট অফ ব্যান্ড নেটওয়ার্ক। আবার আমরা বলতে পারি ম্যানেজমেন্ট ট্রাফিক, আর একটাকে বলতে পারি হচ্ছে প্রোডাকশন ট্রাফিক। এটা কমপ্লিটলি সেপারেট থাকা উচিত। তাহলে আমাদের যে মনিটরিং বা অ্যাক্সেসিবিলিটির যে বিষয়গুলো থাকবে বা অ্যাডমিনিস্ট্রেশনের যে বিষয়গুলো থাকবে, এটা অনেক ইজি হবে আর কি। নেটওয়ার্ক ইন্টারফেস টু নেটওয়ার্ক ইন্টারফেস কি বলছে, অ্যালাউড, ম্যানেজমেন্ট ইন্টারফেস টু নেটওয়ার্ক ইন্টারফেস ডিনাইড, মানে এটা পসিবল না। মানে সহজ কথা হচ্ছে কি, যে ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট ইন্টারফেসে যাবে না। ওকে, আর ম্যানেজমেন্ট টু নেটওয়ার্ক ইন্টারফেস, এটা কমিউনিকেশন হবে না। ম্যানেজমেন্ট নেটওয়ার্কটা কমপ্লিটলি একটা সেপারেট নেটওয়ার্ক। কিভাবে হবে এটা সেপারেট? এইটা হবে হচ্ছে যে আমরা যদি এইভাবে চিন্তা করি, ম্যানেজমেন্ট ইন্টারফেস আমরা এখানে কি করলাম, একটা ম্যানেজমেন্ট সুইচ নিলাম, এই ম্যানেজমেন্ট ইন্টারফেস এই ম্যানেজমেন্ট সুইচে কানেক্ট করে দিলাম। এইখানে কি করলাম, একটা ছোট একটা রাউটার নিয়ে নিলাম, মাইক্রোটি, হ্যাঁ। এখানে একটা পাবলিক আইপি দিয়ে, এই রাউটারের সাথে একটা পাবলিক আইপি দিয়ে আমরা এটাতে রিমোটলি ভিপিএন করে আমরা এই রাউটারে অ্যাক্সেস করব। সকল ম্যানেজমেন্ট ডিভাইসের ম্যানেজমেন্ট এই সুইচের সাথে কানেক্ট থাকবে, তারা একটা সাবনেটে থাকবে। তা এই রাউটারের সাথে গেটওয়েটা এই রাউটারে দেওয়া থাকবে। তখন আমরা ভিপিএন করে বা অফিসে বসে যেটাই হোক না কেন, আমরা এখানে বসে সব ডিভাইস সেপারেট একটা ইন্টারফেস দিয়ে ম্যানেজ করতে পারবো।
এই ম্যানেজমেন্ট সুইচ আমার প্রোডাকশনের সাথে কোনোভাবে ইন্টারকানেক্ট থাকবে না। এটা হচ্ছে বেস্ট ওয়ে আর কি। হ্যাঁ, ভাই একটু আরেকটা বার বলবেন ভাই। আমার এখানে কয়টা ডিভাইস? দুইটা, তাই না? এটারও ম্যানেজমেন্ট ইন্টারফেস আছে, এটারও ম্যানেজমেন্ট ইন্টারফেস আছে। তাহলে আমরা কি করব, এখন এই ম্যানেজমেন্ট ইন্টারফেস থেকে আমরা এখানে একটা ম্যানেজমেন্ট সুইচ, আলাদা একটা সুইচ নিলাম আর কি। হ্যাঁ, নর্মাল একটা সুইচ, যে ওই যে সিসকোর ক্যাটালিস্ট সিরিজের 24 পোর্টের। হ্যাঁ, পোর্ট ফাস্ট ইথারনেট হলেও হবে, গিগাবিট হলে ভালো হয়। তো এখানে আমরা এই ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্ট নিয়ে আসলাম, এইখান থেকে একটা রাউটার দিলাম। ঠিক আছে, এই রাউটারের একটা কানেক্টিভিটি আমরা ইন্টারনেট রাউটার থেকে নিয়ে নিলাম। তাহলে ও ইন্টারনেটে পাবলিক আইপি দিয়ে চলে গেল। ওকে, ডান। তাহলে আমি এই রাউটারে, আমি অফিসে থাকি আর বাসায় থাকি, আমরা অ্যাক্সেস করতে পারলাম। আর এই সকল ম্যানেজমেন্টের, এই ডিভাইসের ম্যানেজমেন্ট, এই ডিভাইসের ম্যানেজমেন্ট, এটা আমরা একটা সাবনেটের গেটওয়ে হচ্ছে এই রাউটারে দিয়ে রাখলাম। তাহলে এই রাউটার অ্যাক্সেস করতে পারলেই আমরা সকল ডিভাইস অ্যাক্সেস করতে পারবো। আর এই ইন্টারফেস দিয়ে আমাদের ইন্টারনেট ট্রাফিক কখনোই ট্রাভেল করবে না, করবে? ইন্টারনেট ট্রাফিক ট্রাভেল করবে এই ইন্টারফেস দিয়ে, আর এই ইন্টারফেস দিয়ে আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন করব। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার ভাই। কমপ্লিটলি সেপারেট। এটা হচ্ছে মানে রাইট ডিজাইন আর কি। ওকে। তো ম্যানেজমেন্ট ইন্টারফেস নেমিং, ম্যানেজমেন্ট ইন্টারফেসের নেমিং কনভেনশন আছে। কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে ম্যানেজমেন্ট ইন্টারফেসের নাম হচ্ছে FXP0, কিছু কিছু ক্ষেত্রে ME0, কিছু ক্ষেত্রে আবার EME0। ঠিক আছে, এইরকম নেমিং কনভেনশন থাকে। আবার কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে যদি মাল্টিপল ম্যানেজমেন্ট ইন্টারফেস থাকে, সেই ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট 1, ম্যানেজমেন্ট 2, বা ম্যানেজমেন্ট 0, ম্যানেজমেন্ট 1, হ্যাঁ, এইভাবে করে থাকে যদি মাল্টিপল ইন্টারফেস থাকে। আবার যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ডিফারেন্সটা পাওয়া যায়। রাউটিং ইঞ্জিন 0, রাউটিং ইঞ্জিন 1, রাউটিং ইঞ্জিন 0-র ক্ষেত্রে ম্যানেজমেন্ট 0, 1-এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট 1। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার থাকবে। এবং ম্যানেজমেন্ট ইন্টারফেস, এই যে কি থাকে, ইথারনেট। আবার এটা ইলেকট্রিক কি বলে, SAP পোর্টও হইতে পারে। হায়ার এন্ডের ডিভাইসগুলোতে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট ইন্টারফেস ইথারনেটও আছে, SAPও আছে। ঠিক আছে, ওকে। তাহলে ম্যানেজমেন্ট ইন্টারফেসের নেমিং কনভেনশন গুলো আমরা জানলাম, এই নেম হতে পারে আর কি। তারপরে হচ্ছে এই যে ম্যানেজমেন্ট, হ্যাঁ, লেখা থাকবে এটা কোন সুইচ, EX4300, দিস ইজ এ কপার পোর্ট অফেন কল্ড ME0। এটার নাম আবার দেওয়া আছে ME0। তো সবসময় যে ME0 হবে বা FXP0 হবে, এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করতে পারে আর কি। ইন্টারফেসটা কানেক্ট করে আমরা শো ইন্টারফেস টাচ দিলে বুঝতে পারবো যে কোন কোন ইন্টারফেসটা অফ হইলো, ME0 না FXP0। তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেসের নেম। এখানে আবার আরেকটা ম্যানেজমেন্ট ইন্টারফেস, আবার এখানে কি, ইথারনেট, SFP। বললাম যে মাল্টিপল থাকতে পারে। ঠিক আছে, অনেক সময় কি হয় যে পোর্ট নষ্ট হয়ে যায়, মানে যখন ডিভাইসের দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো বা পড়ে গেছে, বা দেখা যাচ্ছে যে অনেক ওল্ড, কাজ করতেছে না আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে ম্যানেজমেন্ট ইন্টারফেস মাল্টিপল থাকতে পারে। এখানে দেখেন ম্যানেজমেন্ট ইথারনেট এসএফপি, ইথারনেট এসএফপি। তো যে কোনো একটা অ্যাক্টিভেট হইলে আমরা ওইটা দিয়ে ডিভাইস কনফিগার করতে পারবো আর কি। তো এটা যেটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা PTX 10003, 10003। ওকে, তার ম্যানেজমেন্ট ইন্টারফেসের ডেসক্রিপশন আর কি। ওকে, তাহলে এখানে আমাদের কাজটা যেটা হবে, যে ম্যানেজমেন্ট ইন্টারফেস যেটা থাকবে, ওই ইন্টারফেসে এই আইপিটা বসাই থাকবে। এটা হচ্ছে আমাদের কাজ। এবং এখানে এক্সাম্পল হিসেবে কোন ডিভাইস নেওয়া হয়েছে, MX204। MX204 এর জন্য ম্যানেজমেন্ট ইন্টারফেসের নাম হবে FXP0, FXP0। তাহলে আমরা ম্যানেজমেন্ট ইন্টারফেস কি করব, আমরা এই যে রাউটারটা আছে, এই রাউটারটারে আমরা যেটা করব, যে ম্যানেজমেন্ট ইন্টারফেস এটা কি নামে আছে সেটা একটু দেখে নি আগে।
ম্যানেজমেন্ট ইন্টারফেস ফন্ট ওয়েল, ওকে, রোড, রোড 1 2 3 আমাদের ডিফল্ট পাসওয়ার্ড। ওকে, দেন সিএলআই, দেন এডিট। এবার আমরা রান শো ইন্টারফেস টাস্ক, রান শো ইন্টারফেস টাস্ক দিলে আমরা বুঝতে পারবো যে এটা কি নামে আছে। আহ, বলছে EM0 আপ আছে, আর কি আছে কোন ইন্টারফেস? এফএক্স পি বিএমএক্স নাই। এটা হচ্ছে তাহলে EM0 এটার ক্ষেত্রে। হ্যাঁ, EM0 ইন্টারফেস, EM0 ইন্টারফেসটা হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। আবার ওই যে MX204 যেটা বললো, ওইটা হচ্ছে আমাদের কি ছিল? ওইটা হচ্ছে আমাদের FXP0। আচ্ছা, এখন এটা EMG ছাড়া, EM0 ছাড়া অন্য কোনো ইন্টারফেস আমি দেখতেছি না। তো হোপফুলি EM0ই হবে। এখন টেস্ট করব কিভাবে? টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে স্টপ করে দিলাম। ওকে, তো এটাকে আমরা টেস্ট করতে চাচ্ছি, তাহলে টেস্ট করার জন্য আমাকে তো এটাকে কানেক্ট করতে হবে। তো এটা আমরা আরেকটা ভিএমএক্স নিলাম। এটার নাম দিলাম হচ্ছে পিসি, অ্যাডমিন পিসি, অ্যাডমিন পিসি 1। এটার নাম দিলাম অ্যাডমিন পিসি 1, আর এটার অ্যাডমিন পিসি একটা পিসি সিম্বল দিলাম, ইন্টারফেস যা আছে ডিফল্ট রাখলাম। ওকে, এখন এটাতে আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা পিসি। হ্যাঁ, পিসিতে কি করব, আমরা একটা ইথারনেট কেবল দিয়ে ম্যানেজমেন্ট ইন্টারফেসে কানেক্ট করব, এটা হচ্ছে আমাদের কাজ। তো এইখান থেকে এটাকে কানেক্ট করলাম, কানেক্ট করে এই যে EM0 FXP0, তার মানে EM0টাই হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টারফেস। ঠিক আছে, তাহলে রাউটারের দিকে ম্যানেজমেন্ট ইন্টারফেস, আর এই দিকে আমরা কানেক্ট করব হচ্ছে অন্য একটা ইন্টারফেসে, নর্মাল ইন্টারফেস। ঠিক আছে, ওকে, কারণ এটা হচ্ছে পিসি। তারপরে সেভ করলাম। এখানে আমরা EM0-তে একটা আইপি বসাই, দেখবো যে এটা আমরা পাই কিনা। EM0-তে আমরা একটা, আরে ঝামেলা করে কে, আইপি বসাই দেখবো পাই কিনা। তাহলে আমরা দেখি, স্টার্ট, স্টার্ট, রাউটার 1, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন পিসি। ওকে, আচ্ছা, ওইটা রেডি হোক, তারপরে আমরা, আমাদের কাজ কি, ইন্টারফেসে যেয়ে একটা আইপি বসাবো। যেহেতু ম্যানেজমেন্ট ইন্টারফেস আমরা খুঁজে পাইছি, এখন জাস্ট আইপি বসাবো। আইপি বসানো তো পারি। তো এটা রেডি হোক, তারপর আইপি আমরা বসাই নিয়ে চেক করব। ভেরিফাইং দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস, শো ইন্টারফেস স্টার্স, তারপরে ইন্টারফেসের নাম, তারপরে এখানে ইন্টারফেসটা ভেরিফাই করব, তারপরে এসএসএইচ করে দেখব যে ম্যানেজমেন্ট ইন্টারফেস দিয়ে আমরা এসএসএইচ করতে পারি কিনা। তাহলে আমাদের কাজ শেষ। রিয়েল ওয়ার্ল্ড ইউজ অফ দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস। রিয়েল ওয়ার্ল্ড আমরা ম্যানেজমেন্ট ইন্টারফেস কি কাজে ব্যবহার করে থাকি, এই যে ম্যানেজমেন্ট নেটওয়ার্কের সাথে কানেক্ট করি। এটা হচ্ছে গুড অপশন, দিস ইজ এ গুড অপশন ইফ ইউ হ্যাভ এ লট অফ ডিভাইসেস দ্যাট হ্যাভ ডেডিকেটেড ম্যানেজমেন্ট ইন্টারফেস। এবং ওই ম্যানেজমেন্ট ইন্টারফেসের জন্য আমরা একটা ম্যানেজমেন্ট নেটওয়ার্কই ডিফাইন করব। ওকে, আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি, এই জন্য প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। আমরা দেখি পারি কিনা। হুম, হোয়াট ইজ অ্যান অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস টু ম্যানেজ যোনস ডিভাইসেস? সুবিধা কি ম্যানেজমেন্ট ইন্টারফেসের? ইট প্রোভাইডস অ্যাক্সেস টু দ্য ডিভাইস ইভেন হোয়েন নেটওয়ার্ক কানেক্টিভিটি ইজ ডাউন। হ্যাঁ, এটা একটা বড় সুবিধা।
The name of the management interface can change between platforms. Yes. What is the called an MX series routers? MX series এর ক্ষেত্রে FXP0 সাধারণত থাকে। Accurate time on a Junos OS device কিভাবে দেখব? শো সিস্টেম কমিট। এটা আমরা প্রতিটা কমিট কখন হয়েছে, হ্যাঁ, তার একটা বিবরণ দেখতেছি আর কি। শো সিস্টেম কমিট। এখন শো লগ মেসেজ, এগুলো এই দুইটাই কিন্তু টাইমের সাথে জড়িত। টাইম যদি উল্টাপাল্টা থাকে তাহলে আমার ডিসিশনও উল্টাপাল্টা হবে। ঠিক আছে? তাহলে টাইমটা কি হতে হবে? অ্যাকুরেট হতে হবে। শো সিস্টেম কমিট, কোন কমিট কখন হয়েছে, তারপরে হচ্ছে লগ মেসেজ, এগুলোর সাথে টাইম জড়িত। তো টাইমটা অ্যাকুরেট হতে হবে। আবার শিডিউল কমিট যখন আমরা করব, তখন রাউটারের টাইমই যদি ঠিক না থাকে তাহলে তো লাভ নেই, লস হয়ে যাবে আর কি। যখন হওয়ার কথা দেখা যাচ্ছে তখন হয় নাই, আপনি দিচ্ছেন অফ পিকে, রাউটার রিবুট হয়েছে এসে পিক আওয়ারে, তাহলে তো মনে করেন চাকরি নাই। ঠিক আছে? কনফিগার দ্য টাইম ম্যানুয়ালি, আমরা ম্যানুয়ালি টাইম কনফিগার করতে পারি। আবার অ্যাকোয়ার দ্য টাইম অটোমেটিক্যালি, নর্মালি আমরা যেটা করি একটা এনটিভি সার্ভারের থ্রুতে টাইমটাকে আপডেট করে থাকি। হ্যাঁ, নর্মালি আমরা যখন ডেট অ্যান্ড টাইম জোন দিয়ে দিই, ও এনটিপি সার্ভারের থ্রুতে টাইম জোন অনুযায়ী আপডেট করে নেয়। সেট সিস্টেম টাইম জোন, যে রিজিয়নে আমি আছি ওই রিজিয়নের এখানে দিব। যেমন আমি আমার ক্ষেত্রে দিব হচ্ছে এশিয়া ঢাকা। তারপরে যদি এখানে টাইমটা সেট করতে চাই, সেট ডেট, তারপরে এখানে ডেট ম্যানুয়াল যদি কারেক্ট না থাকে তাহলে আমরা সেট করে নিতে পারি। তাহলে এই অংশটা আমরা দেখি, আমাদের আরেকটা কনফিগারেশন চলে আসলো, এটা রেডি হয়েছে কিনা। ইয়েস, রেডি হয়েছে। রোড, রোড 1 2 3, CLI এডিট। ভালো কথা। এবার এইটারে আমরা কি করব? রোড, রোড 1 2 3, CLI এডিট, তারপরে লোড ফ্যাক্টরি ডিফল্ট, এটা আমরা সব নাই করে দিলাম। হ্যাঁ, তারপরে কমিট করতে গেলাম, বলছে যে কমিট নিব না। তারপরে সেট রুট অথেন্টিকেশন, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, RWD root 1 2 3, RWD root 1 2 3, রুট দেওয়া হয়েছে। এবার হচ্ছে ডেসক্রিপশন, সেট সিস্টেম হোস্ট নেম কি, অ্যাডমিন PC1। বাস। এবার হচ্ছে আমাদের কাজ কি? ইন্টারফেস আইপি বসানো। তো এইখানে আমাদের সেট ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0/0। সেট ইন্টারফেস GE-0/0/0, ইউনিট 0, ফ্যামিলি, আইনেট, অ্যাড্রেস। ম্যানেজমেন্টের জন্য একটা ব্লক আমরা এখানে নিয়ে নিই। ডুপ্লিকেট, হাই হাই, কি করলাম? এটা তো দেখি না আমার। dot 192.168.99. এখানে দিলাম 100/24। তাহলে এখানে আমাদের আইপি হবে হচ্ছে 192.168.99.100/24। আমরা এখানে, সরি, এখানে একটা রাউট দেওয়া লাগবে। সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রাউট 192.168.99.1, সরি ভুল করছি, 0/0, নেক্সট হপ, এটা হচ্ছে গেটওয়ে। ডান। পিসিতে যেটা থাকে আর কি।
আইপি বসানো থাকবে, ডিফল্ট গেটওয়ে দেওয়া থাকবে। ওকে। তো এইখানে আমরা এখন কনফিগার করব কোথায়, সেট ইন্টারফেস EM0, ইউনিট 0, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এই অ্যাড্রেস হচ্ছে এটা 124। এখন আমরা এখান থেকে পিং করে দেখবো পাই কিনা। রান পিং 1.1, 99.1 পাচ্ছি। এখন আমরা এসএসএইচ করবো। রান এসএসএইচ, এখানে ইউজার ক্রিয়েট করা আছে, এডিট সিস্টেম লগ ইন শো, ও 2 জন নাই, তাহলে সেট সিস্টেম লগ ইন ইউজার ল্যাব প্লাস সুপার ইউজার অথেন্টিকেশন প্লেন প্লেন টেক্সট পাসওয়ার্ড। ল্যাবের পাসওয়ার্ড হচ্ছে root 1 2 3, root 1 2 3। তাহলে আমরা এটা আর একটা জিনিস, সিস্টেম সার্ভিসেস এসএসএইচ অন থাকতে হবে। এবার দেন ট্রাই ল্যাব @IP, ইয়েস, দেন পাসওয়ার্ড ROOT root 1 2 3, ইয়েস। আমরা ল্যাব ইউজার দিয়ে লগ ইন ডান পিসি থেকে। ওকে, আমাদের কাজ শেষ, চেকিং ডান। তাহলে নাম্বার 1 শেষ। এবার নাম্বার 2, টাইম। নাম্বার 2 টাইম কিভাবে সেট করব, টাইম সেট করব হচ্ছে প্রথমে রাউটারে যাব, রান শোস সিস্টেম আপ টাইম, এটা টাইম দেখার জন্য, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি করব, সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা, DH ঢাকা, এটা দিব। এখন যদি এখানে টাইম ঠিক না থাকে, কি টাইম আছে এটা, কারেন্ট টাইম 7 তারিখ 12টা 18, হ্যাঁ ঠিক, টাইম ঠিক আছে। আর কারেন্ট টাইম যদি ঠিক না থাকতো, ডেট টাইম ঠিক না থাকলে তখন আমাকে এখানে যে আবার ঠিক করতে হতো। সেট ডেট, এখানে কি ফরম্যাট, টাইমের ফরম্যাট হচ্ছে ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, ডট, সেকেন্ড, এই ফরম্যাটে, ঠিক আছে। এটা আর আমি সেট করলাম না আর কি, এখানে দেওয়া আছে। ওকে, দেন চলে যাই সামনে। শো সিস্টেম আপ টাইম, টাইম সেট করার পরে চেক করব যে টাইমটা ঠিক আছে কিনা। ওকে, তারপর সেট সিস্টেম এনটিপি সার্ভার, কোনো যদি এনটিপি সার্ভার থাকে তাহলে ওই এনটিপি সার্ভারের আইপিটা আমরা আমরা এখানে বলে দিতে পারি আর কি, ঠিক আছে। নেটওয়ার্কে যে এনটিপি সার্ভার থাকবে, যারা সিস্টেম ম্যানেজ করে তাদের বলবেন যে এনটিপি সার্ভার কত, এনটিপি সার্ভার আইপি লোকালি যদি থাকে লোকাল আইপি দিবেন, আর যদি না থাকে তাহলে অনলাইনে যে এনটিপি সার্ভার অ্যাভেলেবল আছে সেটার আইপি আপনি দিতে পারেন আর কি। ওকে, শো সিস্টেম আপ টাইম, তখন এখানে দেখাবে এনটিপি ক্লক থেকে আপডেট নিচ্ছে, যদি এনটিপি কে সিঙ্ক করতে পারে আর কি। দেন শো এনটিপি অ্যাসোসিয়েশন, এনটিপি ভেরিফিকেশন, কিছু কমান্ড আর কি। এবার আমরা কিছু প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি, যে চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, ম্যাচ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ম্যানুয়াল অ্যান্ড অটোমেটিক টাইম সেটিং মেথডস। ম্যানুয়ালটা হচ্ছে কি, টাইম গ্র্যাজুয়ালি গোজ আউট অফ সিনক্রোনাইজেশন উইথ দ্য আদার ডিভাইসেস। It involves configuring a permanent time zone and time details by yourself. It is difficult to set the time precisely. যদি ম্যানুয়াল ম্যানুয়াল কখনো করতে হয় না আর কি, এনটিপির উপরে ডিপেন্ড করলে ওটা বেটার আর কি। আদারওয়াইজ ডিফারেন্ট ডিভাইসে ডিফারেন্ট টাইম হতে পারে আর কি, যেহেতু ম্যানুয়াল কনফিগারেশন তো এনটিপিটাই হচ্ছে মোর অ্যাকুরেট সলিউশন। Voice command would you use to find out what the current time is on your Junos device? Show system uptime, যেটা আমরা দেখলাম আর কি। এবার লাস্ট ওয়ান হচ্ছে ডিএনএস রেজুলেশন প্রসেস। ডিএনএস কিভাবে রিজলভ করবে, আমি ডিভাইস থেকে বলবো যে পিং www.juniper.net বা juniper.net, তো এটাকে তো রিজলভ করতে হবে তাই না। তো রিজলভ করতে হলে আমার
যেমন আমরা পিসিতে আমরা ডিএনএস এর আইপি বসাই না, ডিএনএস এর আইপি না বসালে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি পারি না। এই অনুরূপভাবে আমার এইখানেও রাউটারেও কি করব, আমরা ডিএনএস এর একটা আইপি বসাবো, এতটুকুই। কিভাবে বসাবো? সেট সিস্টেম নেম সার্ভার তারপরে ডিএনএস এর আইপি, সহজ জিনিস। ঠিক আছে, আমরা এখানে আমাদের ক্ষেত্রে আমাদের যে গ্লোবাল বা পাবলিক ডিএনএস আছে সেটা আমরা দিয়ে দিই, সেট সিস্টেম নেম সার্ভার, তারপরে নেম সার্ভারের আইপি 8.8.8.8। ওকে, আবার যদি মনে করেন যে আরো দিব, দেন 1.1.1.1। তারপরে এখানে কি করলাম, কমিট করলাম। তারপরে এখানে আমরা দিলাম run show কনফিগারেশন সিস্টেম। আমাদের সিস্টেম কনফিগারেশনে কি আছে, এই যে নেম সার্ভার দুইটা দিলাম, চলে আসছে। তারপরে হচ্ছে নেম সার্ভার স্পেসিফিক কনফিগারেশন, চলে আসছে। ঠিক আছে, তারপরে ডিসপ্লে সেট, এটা হচ্ছে আমাদের সেট মোড, এটা হচ্ছে টেক্সট মোড। ডান। এরপরে হচ্ছে আমাদের পিং জুনিপার ডট নেট, তখন সে রিজার্ভ করতে পারবে। যেহেতু আমাদের এটা ল্যাব, এটার সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি নেই, তো এটা আসলে পাবে না, বাট এইভাবে আমাদের করতে হবে আর কি। Okay, then what happens if the DNS resolver does not have the answer to a DNS query? যদি কোয়েরির অ্যান্সার না দেয় তাহলে কি হবে? It will reach out the same server system on the global internet for an answer. হ্যাঁ, তো আমরা লাস্ট বা ফাইনাল ডেস্টিনেশনটা পাবো না আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে ম্যাচ দ্য ডিফারেন্ট এলিমেন্টস দ্যাট মেক আপ দ্য জুনিপার www.juniper.net ওয়েবসাইট লিঙ্ক টু দ্য কারেক্ট ডিএনএস টার্মিনোলজি। ডোমেন নেম কি জুনিপার ডট নেট, সাবডোমেন www, ফুল কোয়ালিফাইড নাম হচ্ছে www.juniper.net। মেন ডোমেন হচ্ছে এটা। আর ডোমেনের আগে যাই বসুক, যে lab.juniper.net এটা সাবডোমেন, exam.juniper.net এগুলো সাবডোমেন। ঠিক আছে, আর ফুলটা হচ্ছে কোয়ালিফাইড ডোমেন নেম। ক্রিয়েটিং ইউজার অ্যাকাউন্টস, কিভাবে ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়? ও ইউজার অ্যাকাউন্ট তো অলরেডি ক্রিয়েট করে আসলাম আমরা। একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার নাম হচ্ছে এমপ্লয়ি, ইউজার ইউআইডি অপশনাল, সুপার ইউজার হিসাবে থাকবে আর কি। শো কনফিগারেশন সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি, এটা অলরেডি আমরা করে ফেলছি। অ্যান্ড ও, এই জিনিসটা একটু বুঝাই দিই যে প্লেন টেক্সট পাসওয়ার্ড আর এনক্রিপ্টেড পাসওয়ার্ডের ভিতরে পার্থক্য কি। আপনার মনে করেন যে এটা খুব ভালো করে শুনেন, এই কনসেপ্টটা অনেকে ভুল করে। প্লেন টেক্সট পাসওয়ার্ড, টাইপ দ্য পাসওয়ার্ড ইন প্লেন টেক্সট ডিরেক্টলি ইনটু দ্য সিএলআই, জুনোস এনক্রিপ্টস দ্য পাসওয়ার্ড ফর ইউ। তার মানে আমি যখন প্লেন টেক্সট পাসওয়ার্ড দিয়ে তারপরে পাসওয়ার্ডটা দিব, ওই পাসওয়ার্ডটা জুনিপার কি করবে, এনক্রিপ্ট করে তার কনফিগারেশনে রাখবে। ভালো কথা। আর যখন আমি এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিব, ঠিক আছে, পেস্ট দ্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড ইনটু দ্য সিএলআই, জুনোস স্টোর দ্য পাসওয়ার্ড অ্যাজ দ্য এক্সাক্ট স্ট্রিং ইউ এন্টার্ড। মানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ডটা আমি দিব, ওটা অ্যাজ ইউজুয়াল সে রাউটারে রেখে দিবে। অ্যাজ ইউজুয়াল সে কি করবে, রাউটারে রেখে দিবে। তাহলে এটা কাজ কি? কাজ হচ্ছে, আমরা যখন ডিভাইসের কনফিগারেশন কপি করি না, খেয়াল করেন, আপনারা মনে করেন যে ডিভাইসের কনফিগারেশন কপি করছেন, এখন ডিভাইসের কনফিগারেশন কপি করলে আমরা তো সবই কপি করি। মনে করেন যে আমি এখানে ল্যাব ইউজারটা তৈরি করলাম না, যে শো ডিসপ্লেসে, এখানে মনে করেন যে ল্যাব ইউজারটা তৈরি করলাম, ল্যাবের যে পাসওয়ার্ড এখানে কি হিসেবে দেখাচ্ছে, এনক্রিপ্টেড পাসওয়ার্ড না? তাহলে আমাকে এই রাউটার টুতে গিয়ে আবার পুনরায় ল্যাব ইউজারটা ক্রিয়েট করতে হবে না? একইভাবে করতে হবে কি না করতে হবে না? আপনারা কি আছেন? জি ভাইয়া। তো আমি যদি এই যে আমরা যে ইন্টারেক্টিভ মোডে ইউজারটা তৈরি করলাম, এটা না করে এই পুরোটা আমি কপি করলাম, ল্যাব ইউজারের আইডি, তারপরে সুপার ইউজার, এগুলো সবগুলো কপি করে এখানে দিয়ে দিলাম, তাহলে ল্যাব ইউজার এখানে ক্রিয়েট হয়ে গেল, ওই সেম পাসওয়ার্ড। সহজ না? কপি পেস্ট করার জন্য এটা আমাদের লাগে। এখন আমরা
চাইলে এই রাউটারে। এনক্রিপশন অবস্থায় কপি করা যাবে? হ্যাঁ, এনক্রিপশন অবস্থায়। এখন আপনি টেস্ট করেন তাহলে। সেট সেট সিস্টেম সার্ভিসেস এসএসএইচ। আপনি এসএসএইচ এখানে অন করলেন। এখন রাউটার ওয়ানের সাথে রাউটার টু এর কোনো কানেকশন আছে কিনা সেটা দেখেন, যাতে করে এসএসএইচ করে চেক করা যায়। হ্যাঁ, কানেকশন আছে এবং একটা আইপি দেওয়া আছে এখানে। দেখি এখানে শো ডিসপ্লে সেট, টিম ডিসপ্লে সেট, এখানে আইপিটা বসানো থাকার কথা হচ্ছে কোন ইন্টারফেসে? 0/0/1। কত আইপি? 10.122। তাহলে রাউটার ওয়ান থেকে আমরা কি করবো? এসএসএইচ রান এসএসএইচ ল্যাব, তাই না? ল্যাব@আইপি। ইয়েস। পাসওয়ার্ড হচ্ছে root123। হলো, লগ ইন ডান। বোঝা গেছে কি কাজের জন্য লাগে? ভাই আমরা দিলাম তো প্লেন টেক্সট, কিন্তু সে তো অটোমেটিকলি এনক্রিপ্টেড নিয়েছে, কিন্তু আমরা যখন কপি করছি তখন কিন্তু এনক্রিপ্টেড কপি করছিলাম। তো সেক্ষেত্রে হ্যাঁ, যদি আমি এনক্রিপ্টেড দিই ডিরেক্টলি, আমি প্লেন টেক্সট না দিয়ে। এটা এনক্রিপ্টেড দিলে যা দিবা তাই, ঠিক আছে? এই যে এটা যা দিবা তাই এটাই কপি করে নিয়ে আসবে এবং ওইটা দিয়ে সে লগ ইন করাবে। আর যখন আমি প্লেন টেক্সট দিব, প্লেন টেক্সটের পরে যদি কোনো কিছু দেই ওটা ও এনক্রিপ্ট করে বসাবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা ভাই, ইউজার ক্রিয়েট করতে গেলে কি সে যখন কিনা আমরা প্লেন টেক্সট পাসওয়ার্ডটা দেই, ওই জায়গায় কি এনক্রিপ্টেড পাসওয়ার্ড এই অপশনটা কি আছে, কমান্ডটা? হ্যাঁ, অবশ্যই আছে। তখন যখন এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিলে তুমি যে পাসওয়ার্ডটা দিবে ওটা প্লেন টেক্সটে থাকবে। ও আচ্ছা, মানে যদি আমি প্লেন টেক্সট দিই তাহলে এনক্রিপ্টেড করবে, আর এনক্রিপ্টেড দিলে প্লেন টেক্সট করবে। মানে যা দিবা তাই, এনক্রিপ্টেড এর ক্ষেত্রে ও আর কোনো কাজ করবে না। ও আচ্ছা। বোঝা গেছে? এই যে। তো তুমি যেহেতু এনক্রিপ্টেড বলছো, তাহলে ওইটাকে আবার সে কেন এনক্রিপ্ট করবে? বুঝে গেছে লসিক? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যদি এনক্রিপ্টেড দিয়ে যদি আমি যদি root123 দিই, তাহলে সে root123 এনক্রিপ্টেড ভেবে সে এটাই রাখবে। ওইটাই রাখবে, মানে যা দিবা তাই রাখবে। কারণ তুমি তো ওরে বলছো যে ভাই এটা এনক্রিপ্টেড, তো ওইটা নিয়ে তো আর পর সে পণ্ডিতি করবে না। যেমন আমি রাউটার টুতে আর একটা ইউজার তৈরি করতেছি। সেট সিস্টেম লগ ইন ইউজার, ইউজারের নাম হচ্ছে এনওসি, তারপরে হচ্ছে ক্লাস সুপার ইউজার, তারপরে হচ্ছে অথেন্টিকেশন। হ্যাঁ, এইবার এসে এখানে কি আছে? এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। আর এনক্রিপ্টেড পাসওয়ার্ড আমি কি করলাম? এখন এনক্রিপ্টেড পাসওয়ার্ড স্ট্রিং দিতে হবে আর কি। হ্যাঁ, আমি বললাম root123, নিয়ে নিছে। ঠিক আছে, কমিট করলাম, ফাইন। এখন ডিসপ্লে সেট দেই root123। আমি নকের ক্ষেত্রে এই যে, বুঝা গেছে? ক্লিয়ার? এই যে নক ক্লিয়ার। ইউজার। ওকে। তো এনক্রিপ্টেড যখন আমি লিখবো তখন কিন্তু এটার পরে যা দিব ওইটা কিন্তু সে এনক্রিপ্ট করবে না। ঠিক আছে? এটা আমরা এনক্রিপ্টেড, এটা এটা কখন ব্যবহার হয়? যখন কপি পেস্টের জন্য। আমার মনে করেন যে এখানে 10টা ইউজার ক্রিয়েট করা আছে বা 50টা ইউজার ক্রিয়েট করা আছে যারা ডিভাইস কাজ করে। কারণ প্রতিটা ইউজার আবার তৈরি করা ঝামেলা না। আমি প্রতিটা ইউজারের ইয়াটা কপি করে নতুন রাউটারে পেস্ট করে দিলাম। ওদের পাসওয়ার্ড অনুযায়ী ওরা লগ ইন করে ফেলতে পারবে, সমস্যা নেই। ওকে, শেষ। এবার আসি সেট সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি অথেন্টিকেশন এনক্রিপ্টেড পাসওয়ার্ড, যেটা বলছিলাম আর কি। সেট সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড। প্লেন টেক্সট হলে সেটা অথেন্টিকেট করে ইয়ে করবে, এনক্রিপ্ট করে ফেলবে আর কি। ওই সেম জিনিসই। আচ্ছা, ম্যাচ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইউজার অথেন্টিকেশন টু দেয়ার অথেন্টিকেশন কনফিগারেশন মেথডস। প্লেন টেক্সট পাসওয়ার্ডে কি করে? জোনাস ডাজ নট ডিসপ্লে দ্য পাসওয়ার্ড অ্যাজ ইউ টাইপ ইট। মানে যেটা আমি টাইপ করব ওটা দেখাবে না, ওটা এনক্রিপ্টেড করে দেখাবে। ইট ইজ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট টু টাইপ পাসওয়ার্ড ইন প্লেন টেক্সট ডিরেক্টলি ইনটু দ্য সিএলআই।
আর যখন এনক্রিপ্টেড পাসওয়ার্ড এই কথাটা ব্যবহার করব, ইট ইজ ইউজড হোয়েন ইউ নিড টু কপি পেস্ট দ্য এনক্রিপ্টেড পাসওয়ার্ড স্ট্রিং। জোনাস স্টোরস দ্য পাসওয়ার্ড অ্যাজ দ্য এক্সাক্ট স্ট্রিং। যা দেওয়া হবে তাই রাখবে। ওকে। You have been tasked with changing the password for the user employee on a Junos device। কি কি বলে কিছু বুঝি না। You have been tasked with changing the password for the user employee। User employee পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলছে। তারপরে কি? To do this, you have been given a new unencrypted password which statement would you use to complete this task। তাহলে কি করতে হবে? সেট সিস্টেম লগ ইন ইউজার এমপ্লয়ি অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, তারপরে তার পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হবে। ভালো কথা। সেটিং ইউজার পারমিশন। ইউজারের ডিফল্ট পারমিশন থাকে বা ডিফল্ট ক্লাস থাকে হচ্ছে 4টা। সুপার ইউজার মানে এটা হচ্ছে ফুল অ্যাডমিন। আনঅথরাইজ মানে সে ডিভাইসে লগ ইন করতে পারবে না। অপারেটর অপারেটর হচ্ছে লিমিটেড অ্যাক্সেস পাবে। রিড অনলি মানে হচ্ছে আরো কম অ্যাক্সেস পাবে আর কি। তো এখানে সুপার ইউজার অপারেশন অ্যান্ড কনফিগারেশন মোড অ্যাক্সেসের জন্য সুপার ইউজার। আর আনঅথরাইজ মানে হচ্ছে কমান্ড দে ক্যান এক্সিকিউট। দে ক্যান কমান্ডস দে ক্যান এক্সিকিউট। আর হচ্ছে অপারেটর কি? সেকশন অফ দ্য কনফিগারেশন দে ক্যান ভিউ, শুধু ভিউ করতে পারবে। পারমিশন ফ্ল্যাগস। আমি একটা ইউজারকে কাস্টমাইজ ইউজার যখন তৈরি করব, তখন পারমিশন ফ্ল্যাগগুলো আমি ডিফাইন করে দিতে পারি। অল দিলে সে সব কিছু করতে পারবে, যখন আমি স্পেসিফিক বলে দিব তখন ওই কাজগুলো সে করতে পারবে আর কি। হুম। সুপার ইউজার হলে কি হবে, আনঅথরাইজ হলে কি হবে, তা বললাম আর কি। তারপরে হচ্ছে এই যে ভিউ, ক্লিয়ার, রিসেট, কাস্টমাইজ যখন আমরা তৈরি করব, এখানে একটা কাস্টমাইজ ইউজার মানে ক্লাস তৈরি করা হবে। যেমন একটা ইউজার তৈরি করা হয়েছে অপারেটর দিয়ে, এবং ভিতরে এসে কনফিগারেশন দেখতে চাইছে যে না, তোমার পারমিশন নাই, তুমি দেখতে পারবো না। ঠিক আছে। ডিফল্ট ক্লাস রিড অনলি। রিড অনলি শুধু লগ ইন করতে পারবে, কিন্তু কোনো কনফিগারেশন দেখতে পারবে না। স্পেসিফিক খুবই লিমিটেড কমান্ড সে এক্সিকিউট করতে পারবে। ক্লাস এখানে কি দেওয়া হয়েছে? সুপার ইউজার। যখন আমি সুপার ইউজার হিসেবে কাউকে ক্রিয়েট করব, সে সব কিছু করতে পারবে আর কি। ক্রিয়েট কাস্টম লগ ইন ক্লাসেস, আর তেমন কিছু নাই এখানে। ম্যাচ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ডিফল্ট ক্লাসেস। সুপার ইউজার, আনঅথরাইজ। সুপার ইউজার কি? ইনক্লুডস দ্য অল পারমিশন ফ্ল্যাগ, সব অ্যাক্সেস পাবে। সুইটেবল ফর এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অর সামওয়ান হু নিডস ফুল অ্যাক্সেস। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে এবং যার ফুল অ্যাক্সেস প্রয়োজন, তার জন্য সুপার ইউজারটা ঠিক আছে। আর আনঅথরাইজ হচ্ছে কার জন্য? সুইটেবল ফর এ ইউজার দ্যাট নিডস টু বি কনফিগার্ড বাট ইজ নট অ্যাক্টিভ। তার কনফিগারেশনের প্রয়োজন আছে, বাট এটা অ্যাক্টিভ না, অথবা ডাজেন্ট ইনক্লুড এনি ফ্ল্যাগস, এটার জন্য কোনো ফ্ল্যাগস ইনিশিয়েট হবে না আর কি। Why would a network administrator choose to assign the read-only class instead of the operator class? To restrict the user from making changes to the network। কারণ অপারেটর ক্লাসের ভিতরে নেটওয়ার্কের আবার একটা অপশন থাকে। যে ওয়েব গ্রাফিক্যাল ইন্টারফেস, এই গ্রাফিক্যাল ইন্টারফেস সাধারণত এসআরএক্স ডিভাইসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমার একটা কোর্স রানিং আছে, যে এনসিআইএ সিকিউরিটি, সেখানে আমরা এই যে ওয়েব নিয়ে কাজ করতেছি, এসআরএক্স ফায়ারওয়াল নিয়ে। তো ওইখানে আপনারা এগুলো পাবেন। এখানে এই কোর্সের জন্য এটা আসলে না, এটা জাস্ট একটা ভিউ দেওয়া আছে, ডিফারেন্ট সেকশন। এটা হচ্ছে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রুতে আমরা অ্যাক্সেস করে থাকি, যে ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করে ডিভাইস কনফিগারেশন করে থাকি আর কি। ওকে। তো মিনিমাম যে কনফিগারেশনটা প্রয়োজন হয়, সেট সিস্টেম সার্ভিসেস, ওয়েব ম্যানেজমেন্ট, এইচটিটিপি। আর যদি এসএসএইচ এর মাধ্যমে হয়, সেক্ষেত্রে এইচটিটিপিএস সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট। এইচটিটিপি এবং এইচটিটিপিএস বোথ ডিভাইসে যে ওয়েব দিয়ে লগ ইন করা যায়, মানে গ্রাফিক্যালি লগ ইন করা যায়, তখন আপনি গ্রাফিক্যালি ডিভাইস কনফিগার করতে পারবেন। হ্যাঁ, লগ ইন উইন্ডোটা এরকম হয় আর কি। এটার ডিটেলস এখানে থাকবে না। ইউ অ্যাক্সেস যে ওয়েব ফ্রম এ ব্রাউজার অন ইউর কম্পিউটার, হুইচ প্রোটোকলস ক্যান ইউ ইউজ? এইচটিটিপি এবং এইচটিটিপিএস, এই দুইটা প্রোটোকল আমরা ব্যবহার করে থাকি আর কি। Which tab in a GWeb allows you to configure interfaces, VLAN routing and much more? নেটওয়ার্ক সেকশনে এই জিনিসগুলো আছে। ইন্টারফেস কনফিগার করতে চাইলে ভিল্যান রাউটিং, হ্যাঁ, এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের
ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্টটা সেটা আমরা শেষ করলাম। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আল্লাহ হাফেজ।